ছোট থেকে অনাথ আশ্রমে বড় হওয়া ফেলে একদিন এক নামিদামি স্কুলে পড়ার সুযোগ পায়, কিন্তু সেখানে যাওয়ার পরপরই তার তো ঝামেলা বেঁধে যায় সেই স্কুলের সবচেয়ে ফেমাস গ্যাং ফোর প্রিন্সের সাথে। তারা চারজনই আবার ছিল আপন ভাই। ফেলির সাথে তাদের এই শত্রুতা আরও বাড়ে যখন তাদের বাবা তাকে তাদেরই বাড়িতে আশ্রয় দেয়। তাই এবার তারা ফেলিকে তাদের বাড়ি থেকে তাড়াতে উঠে পড়ে লাগে। তবে শেষ পর্যন্ত তাকে তাড়াতে গিয়ে তারা নিজেরাই ফেলির প্রতি দুর্বল হয়ে যায়। কিন্তু এই চারজনের মধ্যে কেই হবে ফেলির জীবনসঙ্গী? অবশেষে ফেলি কাকে বেছে নেবে সেটাই দেখব আজকের এই ইন্ডোনেশিয়ান লাভ স্টোরি প্রাইভেট বডিগার্ডে। শুরুতেই দেখা যায় ফেলি নামের একটা মেয়ে কোনো এক অরফানেজে কাজ করছিল। তখনই তার মোবাইলে তার ফ্রেন্ডসদের মেসেজ আসে। তারা সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছিল। সে তখন চুপচাপ ওই মেসেজগুলো দেখতে থাকে। এরপর সে তার সাথে কাজ করা আর একটা মেয়েকে বলে যে আমি এখন গিয়ে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে দিচ্ছি, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তার জন্মদিন থাকলেও সে তার কাজে অনেক মনোযোগী ছিল, তাই কাজটাকেই আগে প্রেফার করছিল। দেখা যায় ফেলি সেই বাচ্চাদেরকে ঘুম থেকে খুব আদর করে করে তোলে, আর তাদের মধ্যে একজনের আবদার ছিল যে আজ সে ফ্রাইড রাইস খাবে। এই কথা শুনে ফেলিও সেটা রান্না করতে শুরু করে দেয়। বোঝাই যাচ্ছে যে বাচ্চাদেরকে সে অনেক বেশি টেক কেয়ার করে। তো রান্নাবান্না শেষ করার পর ফেলি দেখতে পায় যে তার রেস্টুরেন্টের শিফট শুরু হতে চলেছে। তাই সে সবাইকে বাই বলে দ্রুত রেস্টুরেন্টে যাওয়ার জন্য বেরিয়ে যায়। বোঝা যায় সে তার জীবনযাপনের জন্য এরকম ছোট ছোট অনেক কাজ করে থাকে। তো ফেলি সেই রেস্টুরেন্টে আসার পর জন নামের একজন কাস্টমার তাকে বলে, আচ্ছা আমাকে আজ কেমন লাগছে বলো তো? ফেলি তখন ভালো করে দেখে বলে, ভালোই তো লাগছে, শুধু ওর চুলের স্টাইলটা একটু চেঞ্জ করলেই হবে, তাহলে একদম পারফেক্ট লাগবে। এরপরে সে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমার খুব জানতে ইচ্ছে করে যে গত কয়েক মাস ধরে আপনি আমাকে কেন এই এক প্রশ্ন বারবার করেন? মানে আপনার বাড়িতে কি কেউ নেই স্যার যে আমাকে এসব জিজ্ঞেস করতে হয়? জন তখন বলে, আসলে আমার মেয়ে সন্তান নেই, তো যারা আছে তারা সব ছেলে, আর আমার স্ত্রী অনেক আগেই মারা গিয়েছে। তাই আর কি ছেলেদের কাছে জিজ্ঞেস করে তো তেমন কোনো উত্তর পাওয়া যায় না, তাই তোমাকেই জিজ্ঞেস করি। ফেলি এসব শুনে বলে, ও আমি দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি, কিছু মনে পড়বেন না প্লিজ। জন বলতে থাকে, আরে কোনো ব্যাপার না, আমি তো তোমাকে থ্যাঙ্কস জানাতে চাই আমাকে হেল্প করার জন্য। যাক, তো তারপরেই ফেলির মোবাইলে মেল আসে যেখানে বলা হচ্ছিল যে সে যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে সেটা রিজেক্ট করা হয়েছে। এটা দেখেই তো বেচারের মনটা খারাপ হয়ে যায়। তখনই সেখানে তার অরফানেজের বাচ্চারা চলে আসে আর তাকে বার্থডে উইশ করে। ফেলি তো এটা দেখে খুব খুশি হয়, তবে তাদের জিজ্ঞেস করে, তোমরা এখানে কেন এইসব সেলিব্রেট করছো? তখন একটা বাচ্চা বলে, কারণ আমরা যখন এই অরফানেজে আপনার বার্থডে উইশ করি তখন আপনার মন খারাপ হয়ে যায়। মিস ইডা বললেন অরফানেজে জন্মদিনের শুভেচ্ছা জানালে আপনার নাকি আপনার মা বাবার কথা মনে পড়ে যায়, এই কারণেই আমরা এখানে এসেছি আপনাকে হ্যাপি দেখতে। তো সেই সময় আবার সেখানে ফেলির বস এসে তাকে বকাবকি করে এখানে বাচ্চাদের আসার জন্য। মিস্টার জনও এসব দেখে ফেলে। এরপরই সে এসে ফেলিকে হ্যাপি বার্থডে জানায়, আর তার বসকে বলে, কি ব্যাপার, আপনাদের এখানে বার্থডে গার্লকে বকা হয় নাকি? বস তখন বলে, ও না, আমি তো মজা করছিলাম, আসলে এই জন লোকটা বেশ বড় লোক, তাই তাকে দেখে তো ফেলির বসের ব্যবহারই পাল্টে যায়। তো এবার দেখা যায় ফেলি আর বাচ্চাদেরকে জন অরফানেজে পৌঁছে দিয়ে যায়। দেখা যায় ফেলির বার্থডে গিফট হিসেবে মিস ইডা একটা হেয়ার ব্যান্ড গিফট করে। ফেলি তখন এটা দেখে বলে, আই এম সরি, আপনার উপর বার্ডেন হয়ে আছি আমি, তাই না? আমি তো অনেক অপেক্ষা করেছি আমার নিজের মা বাবার জন্য, কিন্তু এখন আমার মনে হয় তারা আমাকে কখনোই আর ফিরিয়ে নিতে আসবে না। বোঝাই যায় ফেলি অরফানেজেই ছোট থেকে বড় হয়েছে, তবে আজ পর্যন্ত সে তার নিজের মা বাবার জন্যই অপেক্ষা করে গেছে। অন্য কেউ অ্যাডাপ্ট করতে চাইলেও সে তা অ্যাকসেপ্ট করেনি। এই করতে করতে এত বড় হয়ে গেছে সে, আর এখন সে অরফানেজের বাচ্চাদের জন্যই কাজ করে থাকে। যাক, তো সে এবার বলতে থাকে যে এখন যদি কেউ আমাকে অ্যাডাপ্ট করতে আসে তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করে নেব, আমি আর কোনো অ্যাডাপশন রিজেক্ট করব না। নিজের মা বাবা না পাই অন্য কাউকে তো মা বাবা বলে ডাকতে পারবো। মিস ইডা যদিও বলছিল যে সে তার উপর বার্ডেন নয়, কিন্তু ফেলি ভাবছিল তার এবার অরফানেজ থেকে যেতেই হবে। সেদিন রাতের বেলায় আবার ফেলির কাছে আরেকটা ইমেল আসে যেখানে তাকে জানানো হয় যে সে যে স্কুলের জন্য অ্যাপ্লাই করেছে সেটাতে তাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। ফেলি তো তখন তার এই খবরটা সাথে সাথে মিস ইডাকে জানায়। মিস ইডা এই কথা শুনে অনেক খুশি হয়। ফেলিও তো বেশ খুশি ছিল, কারণ এই একই স্কুলে তার ছোটবেলার ফ্রেন্ড ক্লোই আছে। তো পরদিনই দেখা যায় ফেলি বেশ এক্সাইটেড হয়ে স্কুলে আসতে থাকে। দেখা যায় এই স্কুলে তো সবাই গাড়ি নিয়ে আসছে, তার মানে এখানকার সবাই বেশ ধনী পরিবারের, শুধু ফেলিই ছিল অনাথ। যাক, তো স্কুলে আসার পথে দেখা যায় তার একটা ছেলের সাথে ঝগড়া হয়ে যায়। সেই ছেলের নাম রাগা। আসলে রাগা হেমা নামের একটা ছেলেকে বুলি করছিল আর নিজের বাবার টাকার পাওয়ার দেখাচ্ছিল। এসব তো ফেলির মোটেই সহ্য হয় না।
তাই সে এসেই অমনি হেমাকে সাপোর্ট করে আর রাগাকে অনেক কথা শুনিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। রাগা তো এতে বেশ ক্ষেপে যায় যে মেয়েটি তাকে এতগুলো কথা বলার সাহস কি করে পেল। যাক, তো এদিকে হেমা ফেলির এইভাবে সাপোর্ট পেয়ে তাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। তারপরে ক্লাসে আসার পর টিচার সবার সাথে ফেলির পরিচয় করায়, কারণ সে তো এখানকার নিউ স্টুডেন্ট। তো ফেলি তখন খেয়াল করে যে এখানে তো সেই রাগাও রয়েছে যার সাথে তার ঝামেলা হয়েছিল। যাক, তো এখানে আসার সাথে সাথেই সোনিয়া আর অ্যালাইন এই দুজন মেয়ে তার ফ্রেন্ড হয়ে যায়। সোনিয়া তখন ফেলিকে সাবধান করে আর বলতে থাকে, দেখো তুমি আমাদের ক্লাসের এই 4 জন ছেলের থেকে দূরে থাকবে, আমি জানি তোমার ঝামেলা হয়ে গেছে তাদের সাথে। ফেলি তখন জিজ্ঞেস করে, কিন্তু এরা কারা? সোনিয়া জানায় তারা 4 ভাই, ওদের নাম রাগা, জর্ডান, হেলগা আর নাভিলো। তো এই স্কুলের প্রিন্স বলা হয় তাদেরকে, কারণ তাদের বাবা এই স্কুলে ফান্ড দেয়। তাছাড়া তারা দেখতেও খুব হ্যান্ডসাম, তাই এই 4 জনেরই বেশ অহংকার। এদের আবার কিছু খারাপ অভ্যাসও আছে। তো ঠিক সেই সময় ফেলি আবার খেয়াল করে যে তার গলার নেকলেসটা নেই। আসলে সেই নেকলেসটা তো রাগার সাথে ঝগড়া করার সময় নিচে পড়ে গিয়েছিল, আর সেটা হয়তো বা সেই নিয়ে গেছে। তো ফেলি আর তার ফ্রেন্ডরা মিলে এবার ক্যান্টিনে আসে। সেখানে রাগার এক ভাই ইচ্ছে করেই ফেলির হেয়ার ক্লিপটা নিয়ে নেয় তাকে জ্বালাতন করার জন্য। এবার তো সে সেটা নিয়ে খেলা করতে শুরুই করে। ফেলি তো বারবার বলছিল তার জিনিস তাকে ফেরত দিতে, সেজন্য তার সাথে এমন না করে। তবে দেখা যায় সে তো সেটা ফেরত দেয়ই না, বরং একেবারে ভেঙেই ফেলে। এখানে তো তখন ক্লোইও ছিল। ক্লোই তো এটা ভাঙার পরেই সেখান থেকে উঠে চলে যায়। ফেলিও তখন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে অনেক মিস করেছি, তুমি জানো। কিন্তু দেখা যায় ক্লোই উল্টো ফেলিকে বলতে কে, দেখো আমার থেকে দূরে থাকো, আমি অনেক আগেই অরফানেজের লাইফ থেকে বেরিয়ে একটা নতুন লাইফ শুরু করেছি, তাই তুমি যদি আমাকে নিয়ে কেয়ার করে থাকো তাহলে প্লিজ আমার থেকে দূরে থাকো। আমি চাই না কেউ আমার অতীত সম্পর্কে জানুক। আর দেখো আরেকটা কথা, সবার সামনে এমনভাবে থাকবে যেন আমরা একে অপরকে চিনি না। ফেলি এসব শুনে খুবই অবাক হয় আর বলে, কি বলছো এসব, মজা করছো তুমি তাই না? ক্লোই তখন বলে, না আমি সত্যি বলছি, আমি আর আগের ক্লোই নই। এ কথা বলেই সে সেখান থেকে চলে যায়। ফেলি তো তার বান্ধবীর এমন ব্যবহার দেখে অনেক বেশি খারাপ লাগে, কিন্তু সেও আর কিছুই বলে না। দৃশ্য চলে যায় রাতের বেলা। ফেলি তখন তার মিসকে এই সব কিছু খুলে বলে। তার মিস তখন তাকে সান্ত্বনা দেয় যে সব ঠিক হয়ে যাবে, সেজন্য এভাবে দুঃখ না পায়। তো দেখা যায় এর কিছুক্ষণ পরই সেখানে মিস্টার জন চলে আসে। তখন মিস ইডা ফেলিকে বলে উনি চান তোমাকে অ্যাডাপ্ট করতে। জন তখন বলে, হ্যাঁ ফেলি, তুমি তো জানো আমি সবসময় একটা মেয়ের কমতি ফিল করতাম। আমি আসলে অনেক দিন ধরেই চাইছিলাম একজনকে অ্যাডপ্ট করব। তাই যখন জানতে পারি যে তুমি অরফানেজেই থাকো, তখন থেকে ভেবেছি আমি তোমাকে অ্যাডপ্ট করব। আর তুমি অনেক ভালো একটা মেয়ে। তাছাড়া মিস ইডাও কিন্তু আমার রিকোয়েস্টে রাজি হয়েছেন, এখন শুধু তোমার রাজি হওয়ার পালা। ইডা বলতে থাকে, হ্যাঁ ফেলি, উনি কিন্তু খুব ভালো একজন মানুষ। জন তখন তার ছেলেদেরকে ডাকে ফেলির সাথে তাদের পরিচয় করানোর জন্য। এবার তো দেখা যায় এরা আর কেউ না, স্কুলের সেই 4 প্রিন্স যাদের অহংকারে মাটিতেই পা পড়ে না, অর্থাৎ রাগা, জর্ডান, হেলগা আর নাভিরো। জন তখন ফেলিকে বলে, এদের দেখে নাও, কারণ এরাই তোমার ফিউচার সিবলিংস হতে চলেছে। রাগা তখন বলে, আমার 3 ভাই আছে, আর যদিও বা তুমি কাউকে অ্যাডপ্ট করতে যাও তাহলেও এই মেয়ে কেন, আমি এসব মেনে নিব না। এ কথা বলেই রাগা রেগে মেগে বাইরে চলে যায়। আর বাকি 3 জনও তখন জনকে বলে, আমাদেরকে না জানি এরকম একটা ডিসিশন নেওয়া তোমার উচিত হয়নি। বাবা আমাদেরকে একবারও এই ব্যাপারে বলতে পারতে ফেলি। তখন ফেলি বলে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এবার ফেলি বাইরে এসে দেখে রাগার হাতে তার নেকলেস, আর এই নেকলেসটা তো তার মা বাবার শেষ স্মৃতি ছিল। তাই ফেলি তাকে বলে যে সে যেন এই নেকলেসটা তাকে ফেরত দেয়। রাগা তখন বলতে থাকে, ঠিক আছে আমি এটা রিটার্ন করব যদি তুমি আমার বাবার অ্যাডাপশন অফারটা রিজেক্ট করে দাও। এদিকে হেলগা তার বাবাকে বলে, আমরা 4 জন থাকার পরও তোমার অ্যাডাপশন নেওয়ার কি প্রয়োজন বাবা, আমরা তো বড় হয়ে গেছি। জন তখন বলে, আমি যদি অ্যাডাপ্ট করি তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? আর এটা আমার একার ইচ্ছা নয়, বরং তোমাদের মায়েরও ইচ্ছা ছিল। সে সবসময় একটা মেয়েই চাইতো, আর আমি তোমাদের আগে থেকে বলে দিলে তোমরা কখনোই এখানে আসতে না, তাই আমি তোমাদেরকে কিচ্ছু জানাইনি। হেলগা তখন বলে, হ্যাঁ তো এখনও কোনো কাজে আসবে না তোমার এই আইডিয়া, আমরা কেউ এতে রাজি না। সেই সময় ফেলি এসে সবাইকে বলে, আমাকে নিয়ে ঝগড়া করতে হবে না, কারণ আমি এমনিতেও মিস্টার জনের অফার অ্যাকসেপ্ট করব না। এই কথা বলেই ফেলি সেখান থেকে চলে যায় তার রুমে। মিস্টার জন তখন ইডাকে বলে, আমি তার সাথে একটু কথা বলে দেখছি। জন পরে ফেলিকে বলে, আমি জানি তুমি হয়তোবা মন খারাপ করেছ। ফেলি তখন বলে, না স্যার আমি একদম ঠিক আছি, আমার মতো সাধারণ মেয়ে হয়তোবা কোনো ফ্যামিলি ডিজার্ভ করে না, তাই আমার মতে এসব ক্যান্সেল করাই ভালো।
জন তখন বলে, আমার ছেলেদের কথা প্লিজ কানে নিও না, তাদের শুধু সময় লাগবে তোমাকে অ্যাকসেপ্ট করতে, সেই সময়টুকু তো তাদেরকে দিতেই হবে বলো। ফেলি তখন বলতে থাকে, কিন্তু আমার বয়স তো ইতিমধ্যেই 16 বছর, তাহলে এখন কেন আমাকে অ্যাডাপ্ট করতে চাইছেন? জন বলতে থাকে, এটা তো আরও ভালো হবে যে তোমার বয়স আমার ছেলেদের মতো, তাই এতে করে তাদের সাথে তোমার মিলেমিশে যেতেও সহজ হবে। ফেলি তখন বলে, কিন্তু আমাকেই কেন? জন উত্তর দেয়, দেখো, আমি আর আমার স্ত্রী সবসময় একটা মেয়ে চেয়েছি, কিন্তু সে হঠাৎ করেই আমাদের ছেড়ে চলে যায়, আর তার মৃত্যুর পর থেকেই আমি এটা নিয়ে অনেক ভেবেছি। তো তুমি 3 মাস আমাদের সাথে চলাফেরা করে দেখো, যদি তাও নিজেকে কনভিন্স করতে না পারো তাহলে আমি আর জোর করব না। আর তাছাড়া আমি শুনেছি তুমিও একটা ফ্যামিলি চাও, তাই একটু ভালো করে চিন্তা করে নিও। এবার বাড়িতে ফিরে রাগা তার নায়ের ছবিটা দেখে, আর তখন তার ভাই সেখানে আসে। রাগা বলে, আমি বুঝতে পারছি না বাবা হঠাৎ করে তার মতো একটা মেয়েকে কেন অ্যাডপ্ট করতে চাইছে। জর্ডেন বলে, বাবার ইচ্ছা হয়েছে যখন, তখন আর তার ইচ্ছে বদলানো যাবে না, সে সেটা করেই ছাড়বে। এবার পরদিন দেখা যায় ফেলি তার অরফানেজের সদার থেকে বিদায় নিয়ে নেয় আর মিস্টার জনের সাথে তার বাড়ি চলে আসে। জন ফেলিকে বলে, তোমার যে কোনো দরকারে মিস রাফিকে বলো, সে তোমার সব হেল্প করবে। তখন রাফি এসে ফেলিকে তার রুমে নিয়ে যায়, আর জর্ডনও ফেলিকে এই বাড়ির সিস্টেম বুঝিয়ে বলছিল। তাদের 4 ভাইয়ের মধ্যে একটু হলেও ভালো আচরণ করছিল জর্ডন, আর বাকি 3 জন তো লেগে পড়ে এটা ভাবতে যে কিভাবে ফেলিকে এই বাড়ি থেকে বের করা যায়, কারণ তারা একদমই চায় না এই বাড়ি ফেলির সাথে শেয়ার করতে। ফেলি তো এই মহলের মতো বাড়ি আর তার মধ্যে থাকা স্মার্ট সব সিস্টেম দেখে একেবারে চমকে যাচ্ছিল। ফেলির তো ভীষণ পছন্দ হয় তার নিজের রুমটাও। তারপর দেখা যায় রাগা একা ফেলিকে নিয়ে আসে কিছু কেনার কথা বলে। আসলে সে ইচ্ছে করেই ফেলিকে সেখানে দাঁড় করিয়ে বাড়ি চলে আসে। সে এভাবে তাকে জ্বালাতন করতে চাচ্ছিল, যাতে সে নিজে থেকেই এই বাড়ি ছেড়ে চলে যায়। রাগা তো অনেক খুশি ছিল যে প্রথম দিনেই ফেলিকে সে বের করতে পেরেছে। তবে তখনই দেখা যায় যে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই আবারও বাধ্য হয়ে রাগা আসে ফেলিকে নিতে। ফেলি তখন বলে, তাহলে তুমি ইচ্ছে করে এসব করেছো? তুমি কি আমাকে এতই ঘৃণা করো? রাগা তখন বলে, চুপ করো, আমি তো ফিরে এসেছি, তাই না? তাহলে সমস্যা কোথায়? চলো এখনই তোমার। পরদিন স্কুলে যাওয়ার সময় জন বলে দেয় যে ফেলি রাগাদের কারে করেই যাবে, কিন্তু রাগা তো ফেলিকে অর্ধেক পথেই নামিয়ে দেয় আর বলে, আমি চাই না তোমাকে আমাদের সাথে স্কুলের কেউ দেখুক, তাই এখান থেকে একা একা হেঁটে যাও, বুঝলে? ফেলিও তখন আর কিচ্ছু বলতে পারে না। সে এতটা পথ হেঁটে হেঁটে আসতে থাকে, কিন্তু এত দূর হেঁটে গিয়ে তার স্কুলে আসতে লেট হয়ে যায়, তাই দারোয়ান গেট লাগিয়ে দেয়। এটা দেখে ফেলি তখন কি করবে? বাধ্য হয়ে দেয়াল টপকে সেই স্কুলের ভেতরে আসে। কিন্তু স্কুলে আসার পর আবারও দেখা যায় যে রাগার সাথে ফেলির দ্বন্দ্ব বেঁধে যায়। রাগা তো বাড়ি ফিরে খুব রাগারাগি করছিল। তখন দেখা যায় তার বাকি 2 ভাই মিলে ফেলির ঘরে লাইট অফ করে দেয়, কারণ তারা কোনোভাবে জানতে পেরেছে ফেলি অন্ধকারে ভয় পায়, তাই তাকে শায়েস্তা করতে তারা এই কাণ্ড ঘটায়। কিন্তু তারা তো এটা জানতো না যে ফেলি অন্ধকারে এতটাই ভয় পায় যে সে বেহুশ হয়ে যায়, আর এবারও ঠিক তেমনটাই হয়। বেচারি সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। তখন তারা 3 জন তো বাইরে থেকে কোনো কিছুর পড়ার সাউন্ড পায়, তাই দ্রুত দরজার লক খোলার চেষ্টা করে, কিন্তু এরা তো 3 জন দরজার লক জানতো না। 3 জন তো এবার বেশ চিন্তায় পড়ে যায়। তখনই জর্ডান এসে দেখে এরা এখানে দাঁড়িয়ে আছে, কারণ জানতে পেরে সে দ্রুত দরজার লক খোলে, কারণ সেই একমাত্র ফেলি দরজার যার লক জানত। তো ভেতরে গিয়ে তারা দেখতে পায় যে ফেলি তো বেহুশ হয়ে মেঝেতে পড়ে আছে, তাই তাকে তুলে বিছানায় রাখা হয়। এরপরে মিস রাফিকে কল করে সব চেক করতে বলা হয়। এরপরে লাইট আসার সাথে সাথে দেখা যায় ফেলির হুঁশ ফিরে আসে, আর সে জর্ডানকে ভয়ে জড়িয়ে ধরে। জর্ডান তারপর তার ভাইদেরকে বলে চুপচাপ সরি বলতে, কারণ তারা যা করেছে মোটেই ভালো কিছু করেনি। রাগা তখন বলে, ফেলি, তোমার যে অন্ধকার নিয়ে এত ভয় আগে তো জানতাম না, সরি। তারপর 3 জন সরি বলে সেখান থেকে চলে যায়, আর জর্ডান তখন ফেলিকে বলে, তুমি ঠিক আছো তো? ফেলি বলে, হ্যাঁ আমি এখন ঠিক আছি, ধন্যবাদ। এরপর জর্ডান বলতে থাকে, তুমি আমাকে এখন থেকে জর্ডান না বলে জো বলে ডাকতে পারো। এরপরই দেখা যায় ফেলির একটা ডায়েরি ছিল, সেই সেখানে লিখতে থাকে যে এই বাড়িতে আমার খুব কেয়ার করে একজন, আর সে হচ্ছে জর্ডান। আমি জানি না কেন তার হাসি দেখলে আমার হৃদস্পন্দন বেড়ে যায়। তাহলে কি এর মানে আমি তাকে পছন্দ করি, নাকি শুধু সে ভালো বলে আমার এমন মনে হচ্ছে? তো এবার ব্রেকফাস্ট করার সময় জন বলে, ফেলি, তোমার যদি সমস্যা না থাকে তাহলে জব ছেড়ে পড়াশোনাতে মনোযোগ দাও, কি বলো? ফেলি তখন বলে, যদি আমার পড়াশোনাতে ডিস্টার্ব হয় তাহলে আমি অবশ্যই জব ছাড়ব, তবে আপাতত আমি জবটা করতে চাইছি। এরপর জন বলে, আচ্ছা ঠিক আছে, এখন এটা বলো তো, আমার ছেলেরা আমাকে বিরক্ত করছে না তো? ফেলি বলে, না না, ঠিক আছে। তো এরপর স্কুলে আসার পরেই রাগা আর তার বাকি 2 ভাই ফেলিকে বলে যে তুমি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে না কেন? ফেলি বলে, এমনি। তো তখন তারা ফেলির পেছনে একটা আজে বাজে লেখার কাগজ লাগিয়ে দেয়, জানিয়ে ফেলি হাঁটতে হাঁটতে আসে জর্ডানের কাছে। তখন জর্ডান সেটা দেখে বলে, এটা কি?
ফেলি তো বুঝতে পারে এই সব কিছু রাগাদেরই কাজ, তাই সে খুবই রেগেমেগে তাদেরকে জিজ্ঞেস করতে যাচ্ছিল যে তারা এটা কেন করেছে। তখনই কাই নামের একটা ছেলের সাথে ফেলির ধাক্কা লেগে যায়, সাথে সাথে ছেলেটার গায়ে ড্রিঙ্কসও পড়ে, তাই সে খুব রেগে যায়। ফেলি তখন তাকে সরি বললেও কাই ফেলিকে থাপ্পড় দিতে যায়। এটা দেখেই তো রাগা চলে আসে আর তাকে আটকে বলে, ফাইট করার হলে আমার সাথে কর, নাকি আমাকে ভয় পাস। এবার তো কাই আর রাগার মধ্যেই ঝগড়া লেগে যায়। তখন ফেলি তাদেরকে কোনো মতে থামায়। কাই তখন বলতে থাকে, রাগা, আমাদের ফাইট পরে দেখব, এখন আমি যাচ্ছি। তো পরে কাই নাবিরো আর তার ভাইকে ড্রিঙ্কস দিয়ে ভিজিয়ে দেয়, সেজন্য এদের মধ্যে আবারও ছোটখাটো মারামারি হয়। তো এরপর দেখা যায় হেলগা আর নাবিরোকে একটা মেয়ে একসাথে প্রেমে ফেলার চেষ্টা করছিল। হয়তোবা এতে তার কোনো মোটিভ রয়েছে যা সম্পর্কে আমরা পরবর্তীতেই জানতে পারব। এদিকে দেখা যায় ফেলি যখন ক্লাসে আসে তখন তার বসার জায়গা কেউ কালি দিয়ে রাখে, যা ফেলির ড্রেসে লেগে যায়। সবাই তো তখন তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, তাই হেমার এসে ফেলিকে হেল্প করতে যায়। কিন্তু তখনই জর্ডান ফেলিকে তার শার্ট দিয়ে সাথে করে নিয়ে যায় হেল্প করতে, যা দেখে ফেলির ফ্রেন্ডরা ফেলিকে বলছিল জর্ডান কখনো এরকম কোনো মেয়ের জন্য করেনি, তাহলে কি সে তাকে পছন্দ করে? ফেলি তো এসব কথাই শুধু হাসে। এবার ফেলির কাজের জায়গায় আসে রাগা আর তার দুই ভাই। এরা এসে আজ ফেলিকে চোর প্রমাণিত করে আর তাকে জব থেকে বের করিয়ে দেয়। ফেলিকে রাগা বলে, এইসব পরিস্থিতিতে আর পড়তে না চাইলে বাবাকে মানা করে দাও। ফেলি তখন রেগেমেগে বলে, আমার খুব প্রয়োজন ছিল এই জবটা, কিন্তু তোমাদের মতো বড়লোক বাবার ছেলেরা এটা বুঝতে পারবে না যে টাকা ইনকাম করা কত কষ্টের। এরপরে ফেলি একা একা যাওয়ার সময় জর্ডান গাড়ি নিয়ে এসে বলে, ফেলি উঠে পড়ো। ফেলি তখন বলে, না আমি ঠিক আছি, তুমি যাও। জর্ডান পরে ফেলিকে হাত ধরেই গাড়িতে তোলে আর বলে, আই এম সরি, নাবির আমাকে সব বলেছে, তোরা তোমাকে কাজ থেকে বের করিয়েছে তাই না? আচ্ছা চলো, আমি আমার ভাইদের এই কাজের জন্য তোমাকে কিছু গিফট করি, মন ভালো হয়ে যাবে তোমার, আমি বলছি। এরপরই ফেলিকে নিয়ে জর্ডান চলে যায় শপিং করতে। তাকে সে অনেক কিছু কিনে নেয়। বাড়ি ফেরার পর দেখা যায় রাগা এসে জর্ডানকে বলে, তুমি কেন ফেলির সাথে ঘুরতে গেলে? দেখো তার থেকে দূরে থাকো। জর্ডান তখন বলতে থাকে, কেন, আমি তোমাদের কথা কেন শুনবো? রাগা বলে, কারণ একটা বাইরের মেয়ের জন্য আমাদের লাইফে এফেক্ট হচ্ছে, আর এই মেয়ে চাইছে বাবার মন জয় করে অ্যাডভান্টেজ নিতে। ফেলিও তখন এইসব কথা শুনে ফেলে আর রেগে মেগে এবার সে রাগাকেই থাপড় বসিয়ে দেয়। পরে সে বলে, ঠিক আছে, আমাকে তোমরা পছন্দ করো না যখন, আমি বাড়ি থেকেই চলে যাচ্ছি। এরপর ফেলি নিজের রুমে এসে ভাবে যাওয়ার কথা, কিন্তু পরে সে ঠিক করে সে যাবে না। সে রাগার বলা কথাগুলোকে ভুল প্রমাণ করে তবে যাবে। তারপর ফেলি চা খেতে রান্নাঘরে আসে, কিন্তু সে তার হাতে পিন ফুটিয়ে ফেলে, তাই জর্ডান এসে তাকে ব্যান্ডেজ করে দেয়। জর্ডান তখন ফেলিকে বুঝিয়ে বলে এদের সব কথা রেসপন্স না করতে, তাহলে একটা সময় পর তারা আর উল্টোপাল্টা করার কথা ভাববেই না। ফেলি এবার রুমে এসে ডায়েরিতে লেখে যে সে আজ নিশ্চিত হয়েছে জর্ডানকে সে ভালোবাসে, আর তার মতো সে অন্য কাউকে নিয়ে কখনো কিছু ফিল করেনি। এরপর দেখা যায় ফেলি জর্ডানের দেওয়া সেই কাপড়গুলো পরে আর সেখান থেকে একটা পরে নিচে চলে আসে, আর জর্ডানকে বলে, তুমি যেহেতু আমাকে শপিং করিয়ে দিয়েছ, তাহলে আজ আমি তোমার জন্য কিছু রান্না করব, তো তুমি কি খেতে পছন্দ করো? জর্ডানের ভাইরা তখন জানায় সে ফ্রাইড রাইস খেতে পছন্দ করে, তাই সেই মতোই ফেলি রান্না করে। আর ফেলির ফ্রাইড রাইস খেতে সবাই খুব প্রশংসা করে, কিন্তু রাধা সেটা খায় না, ইগো থেকে। জন তো খেতে খেতে বলে, আমার স্ত্রীর রান্না মনে পড়ে গেল, সেও ঠিক তোমার মতোই রান্না করতো মা। এরপর সে বলে, আজ আমরা আমার স্ত্রীর কবরে যাব দেখা করতে, ফেলিও আমাদের সাথে যাবে। রাগা তখন এটা শুনে বলতে থাকি, কেন, সেখানে আমরা ফ্যামিলি ছাড়া আর কেউ কেন যাবে? এই বলে রাগা উঠে চলে যায়, কিন্তু জন যেহেতু বলেছে তাই ফেলিকে যেতেই হয়। সবাই এবার একসাথে কবরে ফুল দেয়। জন তখন তার স্ত্রীকে বলে, যদি আজ তুমি বেঁচে থাকতে তাহলে তুমি নিশ্চয়ই হ্যাপি হতে ফেলির মতো মেয়েকে পেয়ে। যাক, তো এবার কবরের দোয়া পড়ে তারা সবাই চলে যায়। তবে রাগা ফেলিকে আবারও মনে করায় যে সে এই ফ্যামিলির কেউ নয়, আর তার মায়ের সাথে এটা তার একান্ত ফ্যামিলি টাইম হওয়া উচিত ছিল। কিন্তু দেখা যায় ফেলি এখন তার কথাই খুব একটা কিছু ভাবে না। তো সেখান থেকে আসার পথে ফেলি শুনতে পায় জর্ডানের সাথে তার 3 ভাই তাকে নিয়ে কথা বলছে, যে তারা ফেলির সামনে আনকমফোর্টেবল ফিল করে। ফেলি তো এসব শুনে রেগে যায় যে জর্ডানও তাহলে তাকে নিয়ে কমফোর্টেবল না। তাই ফেলি জর্ডানকে বলে, ঠিক আছে, আই এম সরি, আমার জন্য তোমরা অস্বস্তিতে থাকো, আমি খুব জলদি তোমাদের এই বাড়ি থেকে চলে যাব, তোমরা চিন্তা করো না। তো সেদিন রাতে ফেলি জর্জকে বলে, স্যার, আমি অরফানেজে ফিরে যেতে চাই, আপনি আমাকে এত কেয়ার করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। জন তখন বলে, আমি তোমাকে কিছু বলার আগে আসো, তোমাকে কিছু একটা দেখাই। জন এবার তার স্ত্রীর একটা ভিডিও দেখায় যেখানে সে প্রেগনেন্ট ছিল। তার স্ত্রী তখন বলেছিল সে তাদের এই ছেলের জন্মের পর একটা মেয়ের জন্য চেষ্টা করবে। এরপর জন ফেলিকে বলে, তাহলে কি আমার স্ত্রীর এই ইচ্ছা কখনই পূর্ণ হবে না? তুমি এখানে এসেছো 3 মাসও হয়নি, কিন্তু আমি এখন থেকেই শান্তি ফিল করছি। তাহলে তুমি এখানে একেবারে থাকলে কত কিছু চেঞ্জ হবে ভাবতে পারছো? আমি জানি আমার ছেলেদের সাথে তোমার মেশাটা কঠিন হয়ে পড়েছে, কিন্তু বিশ্বাস করো সেগুলো ঠিক হয়ে যাবে, শুধু তোমাকে একটু সময় দিতে হবে। আর আমি তোমাকে যে স্কুলে দিয়েছি সেখানে পড়াশোনা করলে তুমি অনেক বড় মানুষ হতে পারবে। ফেলি তখন বলে, থ্যাঙ্কস, আমার অনেক দিনের স্বপ্ন ছিল সেখানে পড়াশোনা করার। জন তখন বলে, আমি এটাই চাই,
তুমি সাকসেসফুল হয়ে নিজের আসল বাবা মাকে খোঁজার মতো অ্যাবিলিটি অর্জন করো, তাই প্লিজ থেকে যাও এখানে। এদিকে হেলগা আর নাবিরও জানতে পারে তারা দুজনই একই মেয়ের পাল্লায় পড়ে গেছে, তাই তাদের দুজনের তো এবার ঝগড়া হয়ে যায়। পরদিন সকালে দেখা যায় তারা একসাথে সেলিব্রেট করছিল যে ফেলি চলে গেছে, কিন্তু দেখা যায় সেই সময় ফেলি এসে বলে, কে বলেছে আমি চলে গিয়েছি? আমি আমার মন বদলেছি আর আমি এখানেই থাকবো, আমার যতদিন ইচ্ছা ততদিন। রাগা তখন বলে, কি নাটক করো, তুমি নিজেই বললে চলে যাবে আর এখন এসে বলছো যাবে না। ফেলি বলে, হ্যাঁ তো কি হয়েছে, আমার ইচ্ছে নেই যাওয়ার। রাগের পর তার ওই নেকলেসটা দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন স্কুলে আসার পর রাগা ফেলির পাশে বসে তার থেকে হোমওয়ার্কের খাতা নিতে চাইছিল। সে তাদেরকে তখন একসাথে দেখেই তো ক্লোই রেগে যায়, তাই সে ফেলিকে আলাদা পরে বলে, দেখো আমি রাগাকে গত 1 বছর ধরে পছন্দ করি, তাই তার থেকে দূরে থাকো। ফেলি তখন তার কথার কোনো রেসপন্স করে না, তাই ক্লোই ইচ্ছে করেই ফেলিকে স্পোর্টসের বাহানায় উপর থেকে নিচে ফেলে দেয়। এতে তো তার পায়ে খুব আঘাত লাগে। রাগা তখন তাকে হেল্প করতে চাইছিল, কিন্তু তার আগেই জর্ডান এসে তাকে হেল্প করে। জর্ডানের পর ফেলিকে বাসায় নিয়ে যায় আর রাগা ক্লোইকে বেশ বকাবকি করে যে কেন সে এরকম করল। দেখা যায় বাড়ি এসে জর্ডান খেয়াল করে তার ছোট 2 ভাই একে অপরের সাথে ঝগড়া করছে, রাগারাগি করছে। আসলে সেই মেয়ের জন্য যে তাদের ঝগড়া হয়েছে তার রাগ এখনও রয়ে গেছে। ফেলি তখন জর্ডানকে বলে, এদের আবার কি হলো? জর্ডান বলতে থাকে, বুঝতে পারছি না, আমি নিজেও জানি না। তো এরপরই ফেলি দেখে নাভিরও তার মতো রান্না করতে আসছে, তাই ফেলি তার সাথে কিছু মজা করে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি হেলগার সাথে ঝগড়া করেছ? নাভিরও বলে, হ্যাঁ, কারণ সে কিভাবে ওই মেয়েকে পছন্দ করতে যায় যেই মেয়েকে আমি পছন্দ করি, তাই আমার তার সাথে ঝগড়া হয়ে গেছে। ফেলি তখন এসব শুনে বলে, তার সাথে কথা বলার চেষ্টা করলে না কেন? নাভিরও বলে, আমি হেলগাকে জানি, সেই সব মেটাবে না। তো ফেলি এবার এটা জর্ডানকে জানিয়ে দেয়। জর্ডান পরে হেলগার কাছে আসে, তাকে বলে, তোমার জন্য রাগা অপেক্ষা করছে, যাও দেখা করে আসো, আর না গেলে তোমার ভিডিও গেম সে রিসেট করে দিবে। হেলগা তো এবার রুমে এসে দেখে সেখানে রাগা নয় বরং নাভিরও আছে। বাইরে থেকে তখন দরজা লক করে দেয় ফেলি আর জর্ডান। ফেলি বলতে থাকে, দেখো আমরা দরজা 1 ঘন্টা পর খুলবো, তাই ততক্ষণ তোমরা নিজেদের মধ্যে সময় কাটাও। এবার হেলগা আর নাভিরও মারামারি করতে থাকে। তারপর কথা বলে সেই মনিকাকে নিয়ে। মনিকাই হচ্ছে সেই মেয়ে যাকে তারা পছন্দ করে না। নাভিরও বলে, দেখো এই প্রথম কোনো মেয়েকে নিয়ে আমাদের মধ্যে লড়াই হলো, তাই এবার আমরা একটা ডিল করি চলো। হেলগা জিজ্ঞেস করে, কি নিয়ে? নাভিরও বলে, আমরা দুজনেই দুজনের মতো করে মনিকাকে প্রপোজ করব, তারপর দেখব যে মনিকা কাকে চুজ করে। হেলগা তো তার এই ডিলে রাজি হয়ে যায় আর বেশ খুশি মনে নাভিরও চলে যায়। পরদিন সকালে ফেলি স্কুলের অ্যাসাইনমেন্টের জন্য বেশ টেনশনে ছিল, তাই জর্ডান এসে বলে সে তাকে হেল্প করবে, সে যেন কোনো চিন্তা না করে। রাগা তখন তাদের দুজনকে একসাথে দেখে ভেবে নেয় সেও তাদের সাথে অ্যাসাইনমেন্ট করবে যাতে করে একসাথে থাকতে পারে। হতে পারে রাগা জেলাস ফিল করছিল। এদিকে হেলগা আর নাভিরও মনিকাকে প্রপোজ করে, কিন্তু মনিকা বলে, আম সরি, আমি তোমাদের দুজনের মধ্যে কাউকেই অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমি আমার বাবার সাথে লন্ডনে চলে যাচ্ছি, তাই পড়াশোনাতেই আমি ফোকাসটা বেশি করতে চাই। তবে থ্যাঙ্কস আমাকে এত স্পেশাল ভাবার জন্য। মনিকা এরপর তাদের সাথে একটা ছবি তুলে নেয় স্মৃতি হিসেবে। অন্যদিকে ফেলি, জর্ডান আর রাগা আসে আর্ট এক্সিবিশনে। সেখানে আসার পরই ফেলি জানতে পারে আজ জনের বার্থডে। জর্ডান তখন বলে, আমি বাবার পছন্দের সিফুড রান্না করতে বলেছি শেফকে। ফেলি এটা শুনে বলতে থাকে, ও আসলে সিফুডে আমার অ্যালার্জি আছে। জর্ডান বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমার জন্য আলাদা কিছু করতে বলে দিব। ফেলি এরপর দূরে যায়, আর তখনই জর্ডানকে নাগা বলে, আমি বলেছি তো ফেলির থেকে দূরে থাকতে, না হলে আমরা তাকে বাড়ি থেকে বের করতে পারবো না। জর্ডান তখন বলে, কেন কেন আমি দূরে থাকবো, আর আমার কোনো অসুবিধে নেই ফেলিকে নিয়ে। এবার রাগা লুকিয়ে লুকিয়ে শেফকে কল করার বলে একটা রেসিপি করবে যেখানে অনেক সিফুড হবে, কিন্তু কেউ যেন সেটা দেখে বুঝতে না পারে যে সেখানে সিফুড আছে। শেফ তখন বলে, ঠিক আছে, করে দিব। তো সেদিন রাতের বেলা খেতে বসে ফেলি সে খাবারটা খেয়ে নেয়, যার ফলে তার বডিতে ইচিং হতে শুরু করে। রাগা এসে দেখে বলে, তুমি দেখোনি, এটাতে তো চিংড়ি ছিল। ফেলি তখন বলে, আসলে আমি বুঝতে পারিনি। জন বলতে থাকে, তুমি কি ঠিক আছো নাকি ডাক্তার ডাকবো? ফেলি বলতে থাকে, না না, আমি ঠিক আছি, ধীরে ধীরে কমে যাবে, কোনো চিন্তা করতে হবে না। তো দেখা যায় ফেলির পরপর দিনই জর্ডানের সাথে তার গান রেকর্ডের স্টুডিওতে যায়, কিন্তু সে ওখানে বেশিক্ষণ থাকতে পারে না, তাই আবারও বাড়ি ফিরে আসে। বাড়ি এসেই ফেলি বসে বসে জর্ডানকে নিয়ে ভাবছিল, আর তাকে নিয়ে ভাবতে ভাবতেই সে সোফাতেই ঘুমিয়ে পড়ে। সেই সময়ই রাগা আসে তার জন্য মেডিসিন নিয়ে ঘুমন্ত অবস্থায়। তখন তাকে দেখে রাগা ফেলিকে বলতে থাকে, আম সরি, আসলে আমি ওই শেফকে বলেছিলাম ওইভাবে রান্না করতে, যাতে কেউ কিছু বুঝতে না পারে। তোমাকে জ্বালাতন করার জন্যই আমি এমনটা করেছি। তবে এই মেডিসিন নিয়ে যদি কিছুটা হেল্প হয় তোমার, তাই প্লিজ ঘুম থেকে উঠে এটা খেয়ে নাও। ফেলি তখন রাগাকে ঘুমের মধ্যে জড়িয়ে ধরে। রাগা তখন ফেলিকে কোলে করে তার রুমে রাখে। সেই সময় ফেলি সজাগ হয়ে বলে, তুমি আমার রুমে কি করছো? রাগা বলতে থাকে, উল্টাপাল্টা কিছু ভাবার দরকার নেই, আমি তোমাকে হেল্প করছিলাম আর তুমি আমার হাত ধরে হাক করেছিলে, বুঝলে ফেলি? এই কথা শুনে অবাক হয়ে যে ফেলি আর বলে, কি আমি? অসম্ভব। রাগা বলে, হ্যাঁ, যাও সিসি ক্যামেরার ফুটেজ চেক করে নাও আর ধরো এই মেডিসিনটা খেয়ে নাও, তাহলে আর পাগলের মতো চুলকাতে হবে না।
এবার রাগার রুমে এসে এইসব ভেবে একা একাই স্মাইল করছিল, আবার নিজেকে নিজেই বলছিল, আরে রাগা, ওই মেয়েকে নিয়ে ভেবে তুই কেন হাসছিস? যাক, তো পরদিন সকালে দেখা যায় রাগা ফেলিকে বলতে থাকে, চলো আমরা একসাথেই স্কুলে যাই। ফেলি তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার সাথে যাব? তারপর দেখা গেল আগের বারের মতো মাঝ রাস্তায় রেখে চলে যাবে। তাই সে জর্ডানকে জিজ্ঞেস করে, জর্ডান, তুমি কি আমাকে নিয়ে যাবে? জর্ডান তখন অবাক হয়ে বলে, তুমি আমার সাথে যাবে? ফেলি বলে, হ্যাঁ যাব। জর্ডান বলতে থাকে, ও তাহলে চলো আমরা একসাথেই যাচ্ছি। তো রাগাকে রিজেক্ট হতে দেখে হেলগা নাবিরত হাসছিল। রাগা তখন বলে, আরে ভাই, তোদের সমস্যা কি? বেগার সব কারণ নিয়ে হাসতে বসে যাস। যাক তো, ওদিকে স্কুলে যাওয়ার পরে ফেলি দেখে দেবিনা নামের একটা মেয়েকে বুলি করছে কাই। দেবিনাকে সে হুমকি দিচ্ছিল তার প্রাইভেট ছবি ভাইরাল করা নিয়ে। দেবিনা তখন না পেরে চলে যায় আত্মহনন করতে। তবে তখনই সেখানে ফেলি তাকে বাঁচায় আর তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে সে যেন নিজেকে এইভাবে শেষ না করে। ফেলিকে আর দেবিনাকে হেল্প করতে সেখানে রাগাও চলে যায়। আর এক পর্যায়ে রাগার সাথে ওই কাই এবং তার বন্ধুদের মারামারি হয়, যেখানে কাই ফাইটে হেরে যায়। পরদিন স্কুলে আসার পর টিচার রাগাকে ডাকে আর বলে, আমাকে দেবিনা জানিয়েছে তুমি তাকে হুমকি দিয়েছ, তাই সে এখন ট্রমাতে আছে। রাগা তখন বলতে থাকে, আমি কিছু করিনি, এসব তো কাই করেছে, আমি তো উল্টো দেবিনাকে হেল্প করেছি। টিচার তখন বলে, কিন্তু দেবিনা তো বলেছে তাকে হেল্প করেছে কাই আর তাকে বুলি করেছে রাগা। রাগা তখন বলতে থাকে, আপনি চাইলে ফেলিকে জিজ্ঞেস করুন, সে তো সব দেখেছে। এবার ফেলি এসে সবটা সত্যিই বলে, কিন্তু কাই টিচারকে মিথ্যা প্রুফ দেখিয়ে এটা বিশ্বাস করায় যে সবকিছু ফেলি আর রাগা মিলে করেছে। তাই টিচার ফেলি এবং রাগাকে সাসপেন্ড করে দেয় পরবর্তী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। বাড়ি এসে ফেলি রাগাকে বলে, এরকম কেন করছে তোমার সাথে? রাগা তখন বলে, কারণ তার সাথে আমার অনেক দিনের শত্রুতা। এখন বলো কিভাবে আমরা নির্দোষ প্রমাণিত হব? ফেলি বলে, দেবিনা কোন হসপিটালে আছে জানো? তো সেই ঠিকানা নিয়ে এবার ফেলি লুকিয়ে লুকিয়ে হসপিটালে আসে আর সেখানে গিয়ে রেকর্ড করে ফেলে কাই এবং দেবিনার কথা। কারণ ওই সময় কাই তার সাথেই ছিল, তাই সেখানে দেবিনাকে বলছিল, যতক্ষণ না রাগা ফেলি স্কুল থেকে একেবারে বহিষ্কার হচ্ছে ততদিন তুমি স্কুলে আসবে না আর কাউকে সত্যিটাও বলবে না যে আমি তোমাকে হুমকি দিয়েছি। যদি সত্যিটা বলো তাহলে আমি তোমার প্রাইভেট ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিব। তাই তখন বলতে থাকে, প্লিজ এমন করো না, আমি তোমার সব কথা মেনে চলব। তো এরপরই দেখা যায় স্কুলে এসে ফেলি আর রাগা এই রেকর্ড টিচারকে শোনায়। টিচার পরে কাইকে ডেকে আনে আর এই রেকর্ড তাকে শুনিয়ে বলে, এইসব কি, এটা কি মিথ্যা বলতে পারবে তুমি? কাই তখন বলে, টিচার আমাকে ফাঁসানো হচ্ছে। টিচার তখন বলে, আমরা দেবিনার সাথে এই ব্যাপারে কথা বলে নিশ্চিত হয়েছি যে তুমি আসল ক্রাইম করেছ, তাই এখন মিথ্যা বলে কোনো লাভ নেই। তোমাকেই সাসপেন্ড করা হলো এবং দেবিনার ফ্যামিলি একটা লেটারও লিখবে, সেখানে তুমি সাইনও করবে, যেখানে লেখা থাকবে ভবিষ্যতে যদি দেবিনার কোনো ছবি লিক হয় তাহলে তার জন্য তুমি দায়ী থাকবে, বুঝলে? কাই তখন বলে, সরি টিচার, আমার মা বাবাকে বলবেন না, আমি এই ছবিগুলো ডিলিট দিয়ে সাইন করে দিব। তো এবার তো ফেলি আর রাগা বেশ খুশি হয়। রাগা তাই ফেলিকে একটা ড্রিঙ্কস এনে দিয়ে থ্যাঙ্কস বলে। রাগার ফেলিকে এগামে দূর থেকে দেখে ক্লোই আর তার ফ্রেন্ডরা, যা দেখে তারা তো জলে পড়ে ছাড়খাড়। এরপরেই তারা ফলো করে দেখে 4 প্রিন্সের বাড়িতে প্রিন্সেসের মতো যাচ্ছে ফেলি। এটা দেখার পর তো আরও বেশি রেগেছে ক্লোই। দৃশ্য চলে যায় পরদিন। দেখা যায় ফেলিরা সবাই রেডি হয় স্কুল ট্রিপে যাওয়ার জন্য। যদিও রাগা যেতে চাইছিল না, কিন্তু সবাই বুঝে শুনি তাকে সাথে নিয়ে যায়। তো যাওয়ার সময় বাসে ফেলির পাশে সিটে বসার জন্য রাগা তো অনেক কাহিনী করে, আর অবশেষে সে তার পাশে বসেই ট্রিপে যায়। তারপর তাদের গন্তব্য পৌঁছে রাগা দেখতে পায় যে হেমা তো বারবার ফেলির আশেপাশে ঘুরঘুর করছে। তাই সে গিয়ে দ্রুত ফেলির পাশে বসে আর তাকে বলে, আমি কাজ করছি, তাই খেতে হেল্প করো। ফেলি বলে, কি বললে? রাগা বলে, কি আবার, আমি তোমাকে হেল্প করেছি তাই এখন তুমি আমাকে হেল্প করবে। ফেলি এরপর না পেরে রাগাকেই খেইয়ে দেয়, কিন্তু তখনই সেখানে জর্ডানকে দেখে ফেলিও যে তার কাছে চলে যায় আর তাকে গিয়ে বলে, আমরা কি একসাথে খেতে পারি? জর্ডান বলে, হ্যাঁ নিশ্চয়ই। তখন তো রাগা এদেরকে একসাথে দেখে অনেক রাগ করে আর সেখান থেকে উঠে চলে যায়। তারপর কাজ করার সময়ও রাগা নিজে থেকে এসে ফেলিকে হেল্প করছিল, যা দেখে আবার ক্লোই তো জ্বলে পড়ে ওঠে। কিন্তু পরে সে দেখে ফেলি নিজ ইচ্ছায় জর্ডানের আশেপাশে থাকার চেষ্টা করছে। সে জর্ডানকে নিজে বলে তার সাথে হাঁটতে যাবে। ক্লোই এবার এদেরকে দেখে অন্য কিছু ভাবে যে হয়তোবা ফেলির ইন্টারেস্ট জর্ডানকে নেই, রাগাকে নিয়ে নয়। তো জর্ডানকে ফেলি জিজ্ঞেস করে তার মিউজিক ম্যানেজারের কি খবর, সে কি তার সাথে তারপর আর কোনো যোগাযোগ করেছে? জর্ডান বলে, বুঝতে পারছি না, হঠাৎ করেই কথা অফ, ভাবছি ট্রিপ শেষ করে একবার খবর নিব। এদিকে রাগাকে ক্লোই বলে, আমাকে তুমি ইগনোর কেন করছো আর অন্য মেয়েকে অ্যাটেনশন দিচ্ছই বা কেন? রাগা এটা শুনে বলতে থাকে, দেখো আমাকে বিরক্ত করো না তো, আর আমরা কিন্তু ক্লোজ না যে তোমাকে আমার এই সব কিছুর কৈফিয়ত দিতে হবে। এদিকে ফেলি আর জর্ডান হাঁটতে হাঁটতে নিজেদের রাস্তা হারিয়ে ফেলে। এদিকে তো তাদেরকেই খুঁজে যাচ্ছে রাগা। ফেলি তখন তার মোবাইল চেক করে দেখে এখানে তো কোনো সিগন্যালও নেই। তো আরও কিছু দূর হাঁটার পর ফেলি বলে, জর্ডান, আমার তো মনে হচ্ছে আমরা হারিয়ে গেছি।
তখনই সেখানে কাই এসে প্রতিশোধ নিতে শুরু করে। সে প্রথমে জর্ডানকে মারে আর পরে ফেলিকেও মারতে যায়, কিন্তু ঠিক ওই সময় রাগা সেখানে চলে আসার তাকে সাথে সাথে আটকে নেয়। এরপর সে ফেলিকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক গড যে তোমার কিছু হয়নি, তুমি একদম ঠিক আছো। ফেলি তখন বলে, থ্যাংক ইউ রাগা। এরপর রাগা কাইকে বলতে থাকে, দেখ আমি একটা ডিল করছি, তুই এখন থেকে আর আমাকে শত্রু ভেবে এসব করবি না, নাহলে কিন্তু আমি টিচারকে বলে তোকে স্কুল থেকে একেবারে বের করে দিব। এবার বল কি করবি? কাই তখন রাগার প্রথম শর্তে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় রুমে আসার পর ক্লোই ফেলিকে সরি বলে আর তার বেস্ট ফ্রেন্ড হতে চায়, আগে যেমন তারা ছিল। ফেলি তখন বলে, কোনো ব্যাপার না, তুমি আমার বেস্ট ফ্রেন্ড সবসময় ছিলে, আমি কোনো কিছু মনে করিনি। ক্লোই তখন বলে, আমি জানি তুমি জর্ডানকে পছন্দ করো, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে প্রপোজ করে দাও, না হলে মিথ্যা আশায় থাকতে হবে। ক্লোয়ের কথা মতো ফেলিও রাজি হয়ে যায় আর খুব সাহস করে ডেকে আনে জর্ডানকে। সে তাকে প্রথমে সব কিছুর জন্য ধন্যবাদ জানায়। জর্ডান তখন বলে, কোনো ব্যাপার না, আমি মন থেকে এই সব কিছু করেছি, আর কি কিছু বলবে? ফেলি বলে, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে জর্ডান বলে, থ্যাংক ইউ নিজের ফিলিংস প্রকাশ করার সাহস করে ওঠার জন্য, কিন্তু সত্যি বলতে কি আমার প্রায়োরিটি এই মুহূর্তে এইসব নয়, আর তুমি জানো যে আমি মিউজিক নিয়ে নিজের জন্য অনেক কিছু করার কথা ভাবছি, আর আই এম সরি আমার কোনো আচরণের জন্য তুমি ভুল বুঝে থাকলে, কিন্তু আমি তোমার জন্য যা যা করেছি তা শুধুমাত্র দায়িত্ব থেকেই করেছি, তাই আমার আচরণ তোমার কাছে অন্য কিছু মনে হওয়ার জন্য সরি। ফেলে তখন আর কি বলবে, এভাবে রিজেক্ট হয়ে বেচারি তো কথা বলার ভাষাই হারিয়ে ফেলে, তাই সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। দেখা যায় এই সম্পূর্ণ রিজেকশনের ভিডিও আড়াল থেকে ক্লোই করে নেয়, তো সে আসলেই কোনো বেস্ট ফ্রেন্ড হতে আসেনি। এসবই ছিল ফেলিকে নিচু দেখানোর টেকনিক। বেচারি ফেলি তো এসবের কিছুই বোঝে না। তো এরপর দেখা যায় এই ভিডিও ইন্টারনেটে দেখে ফেলে রাগা। এরপরই সে বাকিদেরকে বকতে থাকে আর বলে, এসব দেখে মজা নিচ্ছ, বন্ধ করো চুপচাপ। পরে রাগায় এসে ফেলিকে জড়িয়ে ধরে আর বলে, ফেলি কান্না আটকে না রেখে কান্না করো, কোনো ব্যাপার না, নিজের কষ্টকে ধরে রেখো না, কান্না করলে অনেক হালকা লাগবে। তারপর সত্যি সত্যি দেখা যায় ফেলি অনেক অনেক কাঁদে আর পরে সে নিজের রুমে আসে। এরপরেই সোনিয়ার থেকে জানতে পারে এই ভিডিও তাদের গ্রুপে ছড়িয়ে গেছে আর সবাই তো এই নিয়েই কথাবার্তা বলছে। ফেলির তো তখন লজ্জায় মাথা নত হয়ে যায় আর সে বলতে থাকে, সোনিয়া আমি কারোর সাথে দেখা করতে চাই না। দৃশ্য চলে যায়। পরদিন দেখা যায় ফেলির সাথে হেমা দেখা করে স্কুলের একটা রিপোর্ট করার জন্য, তাদের এই ট্রিপ সম্পর্কে আর কি। তো তখনই দেখা যায় হেমার হেলথ নিয়ে ফেলি সেই ভিডিওটা ডিলিট করে ফেলে, কিন্তু স্কুলের বাকিরা ফেলিকে দেখা মাত্রই আজে বাজে কথা বলা শুরু করে। ফেলিকে তারা বলছিল, তোমার মতো একটা চিপ মেয়ের সাহস হলো কিভাবে জর্ডানকে প্রপোজ করার, এখন কেমন লাগছে অপমানিত হয়ে? তখনই সেখানে রাগা এসে ফেলিকে নিয়ে যায় আর বলে, তোমার কোনো প্রয়োজন নেই ওই বাজে মেয়েদের কথা শোনার। ফেলি তখন বলতে থাকে, তুমি কি প্রমিস করতে পারবে তুমি ভিডিওটা ছড়াওনি? রাগা তখন বলে, আরে আমি কেন এরকম কিছু করব, আর আমি যদি তোমাকে প্রমাণ করে দেই যে আমি কিছু করিনি তখন কি করব? তখন কিন্তু তুমি আমার বলা কথা শুনবে, ঠিক আছে? আর যদি আমি ভুল প্রমাণিত হই তাহলে তুমি যা বলবে আমি তাই করব। ফেলি তখন বলে, প্রমিস করো। রাগা বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপরে রাগা ফেলিকে নিয়ে আসে একটা নির্জন জায়গায় যেখানে তার মন ভালো হবে। সত্যি সত্যি দেখা যায় ফেলি সেখানে গিয়ে নিজের ভেতরে জমানো রাগ প্রকাশ করতে পারে আর অনেকটা হালকা ফিল করে। তারপরে রাগা আর ফেলি একটা জায়গায় বসে গল্প করতে থাকে। সেখানেই রাগা ফেলিকে তার মা বাবার কথা জিজ্ঞেস করে। ফেলি জানায়, আমার মা আমাকে কিছু সময়ের জন্য সেই অরফেনেজে রেখে যায়, কিন্তু পরে আর ফিরে আসেনি। আমি সেই ছোট থেকে আমার মার জন্য অপেক্ষা করে দিন পার করেছি। সেই জন্য আমি বলি যে তুমি খুব লাকি যে তোমার কাছে তোমার পরিবার আছে। রাগা তখন বলে, আমি সত্যিই দুঃখিত তোমার জন্য। ফেলি বলে, থ্যাঙ্কস আমাকে এখানে আনার জন্য, সত্যি এই জায়গাটা আমার প্রয়োজন ছিল। এরপরে দৃশ্য চলে যায় রাতের বেলা। রাগা ফেলিকে তার রুমে দিয়ে চলে যায়। ফেলি দেখে সেখানে বসে আছে ক্লোই। তো সে বলতে থাকে, আমি সত্যিই অনেক কষ্ট পেয়েছি, তোমার সাথে যা যা হয়েছে তা আসলেই দুঃখজনক, কিন্তু চিন্তা করো না, যে ওই ভিডিও পোস্ট করেছে তাকে আমি ধরবই ধরব। ফেলি তখন বলে, এসব নিয়ে সবাই মজা করছিল, তাই আমিও একটু রাগার সাথে বাইরে যাই, এখন মনটা হালকা লাগছে। ক্লোই তো এটা জানার পরেই বাইরে গিয়ে তার ফ্রেন্ডকে কল করে আর বলে, আমার মনে হচ্ছে এই ফেলিকে আরও অপমানিত করতে হবে। এদিকে ফেলিকে সোনিয়া আর অ্যালাইন বলে, তুমি না একটু সাবধানে থেকো এই মেয়ের থেকে, কে বলতে পারে এসবের পেছনে সেই আছে। ফেলি তখন বলে, আরে না, তোমরা ক্লোইকে চেনো না, আমি তার সাথে পুরো ছোটবেলাটা কাটিয়েছি আর সে আগে থেকেই আমার সাথে সবসময় ভালো ছিল। তো এবার ফেলিকে রাতের ইভেন্টে গান গাওয়ার কথা বলা হয়। সেটা ছিল একটা প্রপোজাল সং। তো ফেলি সেটা গাইতে শুরু করতেই সব স্টুডেন্টরা মজা নিতে থাকে। তারা জর্ডানের সামনে রিজেক্ট হওয়ার কথাটা বারবার বলতে থাকে। তখন ফেলিকে সাপোর্ট তার পাশে গিয়ে গানের সুর মেলায় রাগা।
দূর থেকে সবকিছু দেখে জর্ডান। গান শেষে রাগা এসে জর্ডানকে বলে, তুমি কি সত্যিই ফেলির জন্য কিছু ফিল করো না? জর্ডান বলে, আমি যা তাকে বলেছি তাই আমার মনে আছে, এর বেশি কিছু নয়, কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো? রাগা তখন বলে, যেহেতু তুমি বলেছ তুমি তাকে পছন্দ করো না, তাহলে আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে আমি প্রপোজ করব, কারণ আমি তাকে পছন্দ করি। তো এই দৃশ্যের সাথে সাথেই গল্পের প্রথম পার্ট এখানেই শেষ হয়ে যায়। এরপর কি হতে চলেছে? ফেলির জীবনের শেষ পর্যন্ত এই দুই ভাইয়ের মধ্যে কে আসতে চলেছে? তাছাড়া তাদের বাবা কি তাদের এই সম্পর্ক কখনো মেনে নিবে? আর এইদের মধ্যে থেকে ফেলি বা কাকে বেছে নিবে? সেটাই দেখব এর পরবর্তী পার্টে, যেটা আমি খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। তবে তার জন্য একটু অপেক্ষা যে করতেই হবে। তো এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেসব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।